সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলতে চাচ্ছি সপ্তাহ জুড়ে রাজনীতি এই শিরোনামে, এবং আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। আরও যাদেরকে পেয়েছি শুরুতেই পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। আমাদের আপনার মতের যে আয়োজন, এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবং রয়েছেন সভাপতি জাতীয় প্রেস ক্লাব ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সপ্তাহ জুড়ে রাজনীতি এবং সপ্তাহের শেষে বৃহস্পতিবার বা বুধবার রাতেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এখান থেকে মানুষ আরও অনেক বেশি রাজনীতির গন্ধ পাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেল, কি কারণে ঘটলো, কেন আগুন নিভাতে 10 ঘন্টা সময় লাগলো, এর মধ্যে অনেক বড় রাজনীতি জড়িত কিনা, এই গন্ধটা সাধারণ মানুষও পাচ্ছে। গন্ধের ভেতরে সত্যিকার অর্থে কি রয়েছে, আপনি কতটা চিন্তা করছেন সেই জায়গায় রাজনীতি? অসংখ্য ধন্যবাদ। এটা ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস, ওর জন্য এই দিন অনুষ্ঠান করা হচ্ছে। আমি আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে দু একটা বাক্য বলতে চাই। এই সপ্তাহের রাজনীতি আপনি আলোচনার বিষয়বস্তু করেছেন। এই সপ্তাহের রাজনৈতিক ঘটনাবলী সম্প্রতিকালে, বিশেষ করে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, তার পরবর্তীকালের ঘটনা প্রবাহ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যাপার না, এবং সমস্ত পরিস্থিতির ভেতরে একটা অনিশ্চয়তা, একটা ষড়যন্ত্রের গন্ধ, একটা উদ্দেশ্য সম্পর্কে টানাপোড়েন, এবং এইটার ফলে ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে এই ব্যাপারে কিন্তু একটা অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি। এবং এখনো পর্যন্ত এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করলো, 5ই আগস্টের পর 2 দিন পরে শপথ গ্রহণ করলো, তখন পরিস্থিতি খুবই নাজুক ছিল। রাষ্ট্র প্রশাসন বলতে কোনো কিছু ছিল না। সেইটাকে পুনরুদ্ধার করাটা খুব কঠিন কাজ। তবুও তো 6 মাস প্রায় পার হতে চলেছে। আমরা তো 71 মুক্তিযুদ্ধ করেছি, তখন তো আরো ভয়াবহ পরিস্থিতি ছিল। কিন্তু এই সময়কালের ভিতরে কিন্তু এটা আশা করার বিষয়, জনগণ বিশেষ করে আশা করেছিল যে রাষ্ট্রীয় কার্যকলাপটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, এবং তার ভিতরে একটা হলো আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়, আরেকটা হলো চাঁদাবাজের বেপরোয়া প্রসার সমস্ত দেশব্যাপী যে ঘটে চলেছে সেটাকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা, এবং সবচেয়ে বড় কথা, মানুষ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যন্ত্রণায় আজকে যে কাতর, সেইখান থেকে সে একটু রিলিফ পাবে। এইগুলো যদি না হয় তাহলে পরে কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যখন যারা আমাদের বিজয়টাকে উল্টিয়ে দিতে চায় এবং পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি আবার ক্ষমতায় ফিরে আসতে চায়, তারা কিন্তু এইটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, এবং এইরকম ঘটনাবলীরই প্রতিফলন আমরা এই সপ্তাহের ভিতর দেখেছি। আর অন্যদিকে আরেকটা ঘটনা প্রবাহ চলেছে, যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, কেউ আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু আমি তো দেখছি একটা সরকারের ভিতরে একাধিক ট্রেন্ড। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। একজন বলে নতুন পতাকা চাই, নতুন জাতীয় সঙ্গীত চাই, আরেকজন সেটা পাত্তা না দিয়ে সরকারের আনুষ্ঠানিকভাবে কিন্তু সেগুলো নাকচ করে দিয়ে তারা অগ্রসর হচ্ছে। একবার দেখলাম একজন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দিল। আমি ব্যক্তিগতভাবে এটাকে সমর্থন করি না। শেখ মুজিবুর রহমানের ছবি নামাবে কেন? তার পাশে মৌলানা ভাসানীর ছবিও লাগাইতে হবে, তাজউদ্দিনের ছবিও লাগাইতে হবে, মণি সিংহের ছবিও লাগাইতে হবে। ইতিহাসের প্রকৃত প্রতিফলন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে তার ন্যারেটিভটা তৈরি করেছে ইতিহাসের দিকে তাকিয়ে না, সে ন্যারেটিভ তৈরি করেছে তার ক্ষমতাটাকে চিরস্থায়ী করার উদ্দেশ্যে। সো আমাদের জাতির দায়িত্ব হলো আওয়ামী লীগের এই বিকৃত ন্যারেটিভের কবর দেওয়া। কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভকে কবর দিতে গিয়ে আমরা যদি মুক্তিযুদ্ধটাকেই কবর দিয়ে ফেলি, জনগণ এটা সহ্য করবে না, এটা সহ্য করবে না। এবং তার ঘটনা আমরা দেখলাম কুমিল্লায়
যে গলায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে যে তারা নেমে গিয়েছিল, করেছিল একটা, তাকে বেইজ্জতি করলো। এবং এটা তো একজন মুক্তিযোদ্ধাকে না, আমাদের গোটা মুক্তিযুদ্ধকে অপমানিত করা হয়েছে। তার বিরুদ্ধে সমস্ত জাতি প্রতিবাদ করেছে। বিএনপি মিছিল বের করেছে, আমরা তো করেছি, বিএনপিও মিছিল বের করেছে। তা এইটার থেকে তো বুঝতে হবে যে ওই এজেন্ডায় যে কোনো লাভ নেই, বরঞ্চ আমাদের যেটা করতে হবে সামনের দিকে কিভাবে অগ্রসর হওয়া যায়। আমরা অনেক পিছিয়ে পড়েছি, উই হ্যাভ লস্ট টাইম, এবং হারানোর সময় পুনরুদ্ধার করতে হবে। ওর জন্য আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য 50 বছর 53 বছর যে সময় নষ্ট হয়েছে ওভার টাইম খাটনি করে কোন পলিসিতে আমরা আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো সেইটা নিয়ে আমাদের মনোনিবেশ করা উচিত বলে আমি মনে করি। জি, আমরা তো সামনের দিকে এগোতেই চাই, এই আলাপটি রয়েছে, আমি আসবো এই আলাপে বিস্তরটাই শুনতে চাইবো আপনাদের দুজনের কাছে। কিন্তু আমি এই পর্যায়ে হাসান হাফিজ, আমি আগুন নিয়ে একটু শুনে নেই আপনার কাছ থেকেও। সেটা হচ্ছে তার ঠিক একদিন আগে আবার বান্দরবানের লামায়ও আগুনের একটি ঘটনা, সেটাও বিচ্ছিন্ন কিনা নাকি নানান জায়গায় এটার কোনো ধরনের একটা যোগসূত্র রয়েছে, এটাও কিন্তু মানুষ ভাবছে যে নানান জায়গায় একটু একটু আগুনের যে ঘটনা, সেটা কি সত্যিকার একদম প্রাকৃতিক আগুন ঘটে গেল এরকম দুর্ঘটনা, নাকি কোনো কারণে ঘটানো হচ্ছে? এটা তো সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আপনি দেখেন যে প্রশাসন যে বিদ্রোহ করলো সেটার সঙ্গে একটা যোগসূত্র কেউ কেউ এটার সঙ্গে আবিষ্কার করার চেষ্টা করছে। এখন তদন্ত হবে, তদন্তে কতখানি বেরোবে সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, তাই না? ষড়যন্ত্র যে হচ্ছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি যে সেখানে কি সন্দেহ পোষণ করছেন যে সঠিক তদন্ত হবে না? কারণ 7 সদস্যের তদন্ত কমিটি তো সচিবালয়ের আগুনে গঠন করা হয়েছে, 3 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে, পরে আবার সময় নেবে। আপনি দেখেন সবকিছুর মধ্যে খালি সময় ক্ষেপণ, সময় ক্ষেপণ। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী সেটাও পিছিয়ে নিয়ে গেছে, কোনো কিছু তো পাচ্ছি না আমরা। দুদকের চেয়ারম্যান এম এ মোমেনের ছাড়া আর কারো সম্পত্তির বিবরণ তো আমরা পাই নাই। ফলে এইগুলি নিয়ে কিন্তু মানুষের সন্দেহটা বাড়ে আস্তে আস্তে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক এটা কেউ চায় না, কিন্তু তাদের কার্যকলাপে সেরকম আমরা দেখতে কিছু পাচ্ছি না। নিত্যপণ্যের কথা সেলিম ভাই বললেন, সেটা তো কন্ট্রোল করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও সেই অর্থে তারা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। তো ফলে আপনি দেখেন যে এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতার কথা উনি বললেন, আপনি দেখেন যে তাদের মধ্যে বিচক্ষণতার অভাবও আমরা দেখতে পাই, পরিপক্কতার অভাবও দেখতে পাই, দূরদর্শিতার অভাব দেখতে পাই। এবং কেউ কেউ এটাও বলছে যে শুধু ভোটের জন্যে এই আন্দোলন হয়নি। তো ভোট তো একটা অবশ্যই ব্যাপার, দেশ তো রাজনীতিবিদরাই চালাবে, তাই না? তাদের মধ্যে সংস্কারটা হবে, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা যে 3 বছর ধরে চলতে হবে এমন কিছু না। 3 বছর পরে একটা নতুন সমস্যা আসবে, তখন সেটাকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং একটা মোটামুটি ভিত্তি দাঁড় করিয়ে ইলেকশনটা হতে হবে যত দ্রুত সম্ভব, 1 বছরের মধ্যে হতে হবে। আপনি অবাক হবেন না যদি দেখা যায় যে এমনও দিন আসতে পারে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে নির্বাচনের দাবিতে। বলা যায় না, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ফলে ষড়যন্ত্রগুলি আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটছে। এটা আমাদের দায়িত্ব হচ্ছে সেখানে সংযত থেকে দেশপ্রেমের পরিচয় দেওয়া এবং এগুলির ব্যাপারে সচেতন থাকা, এগুলি রুখে দেওয়া। ষড়যন্ত্র দেশের মধ্যে আছে, পাশের দেশে আছে, আন্তর্জাতিকভাবে আছে। ফলে এই যেই জুলাইয়ের যেই সর্বপ্লাবী যে ছাত্র গণ অভ্যুত্থান, সেটার ফসল যেন ঘরে ঘরে না যেতে পারে, সেটার জন্য ষড়যন্ত্র অবশ্যই ক্রিয়াশীল আছে। আমি মনে করি এই আগুন সাধারণ আগুন নয়। কিন্তু আমি এখানে একটু যুক্ত করি যে প্রশ্নটা রাখতে চাই এভাবেই যে রুখে দিতে হলে সবাইকে তো একযোগে কাজ করতে হবে। বলা হচ্ছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো সেই পুরানো চেহারাগুলাই বসে আছে, হয়তো একটু অন্য রূপ ধারণ করেছে। সেটা যদি হয় তাহলে কি খুব বেশি রুখে দেওয়াটা সহজ হবে আমাদের জন্য? না, সেটা কঠিন তো হবেই, অবশ্যই কঠিন হবে। স্তরে স্তরে কিন্তু পুলিশের থেকে বলা হয়েছে যে কর্মকর্তারা বলেছেন যে 80-90 হাজার পুলিশকে বাদ দিতে হবে, তাহলে তো আর কিছু থাকে না, বাহিনীটাই থাকে না। তো তাদেরকে মানে শুদ্ধ করে যতটা পারা যায় সংশোধন করে নতুন রিক্রুট করতে গেলেও তো সময় লাগবে, তাই না? আপনি দেখেন নানান ধরনের প্রবলেম আছে। আদানির বিদ্যুৎ নিয়ে সমস্যা আছে। বিদ্যুৎ, আপনার টাকা থাকলেও আপনি বিদ্যুৎ রাতারাতি আপনি উৎপাদন করতে পারবেন না, একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো একটা আরও কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, যেটা 36 জুলাই ছাত্ররা যেটা বলে, যেটা প্রতি স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু এটা প্রাথমিক বিজয় মাত্র। মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে।
এটাকে সংহত করা, এটাকে টেকসই করা, স্থায়ী একটা রূপ দেওয়া, সেটা কিন্তু রাজনীতিবিদ, ছাত্র, পেশাজীবী সব মানুষকে মিলে এই কাজটা করতে হবে। যদি সেখানে আমরা ব্যাহত হয় আমাদের চেষ্টা এবং আমরা যদি ব্যর্থ হই, তাহলে হয়তো আরও 50 বছর কিংবা 100 বছর লেগে যেতে পারে একটা পরিবর্তনের জন্য। বারবার উই কান্ট অ্যাফোর্ড দ্যাট, তাই না? আমরা চাইবো যে এইটার ফসল যেন আমরা ঘরে তুলতে পারি, সবাই যেন এটা সুফল পায়, সত্যিকারের মুক্ত চিন্তার একটা পরিবেশ তৈরি হয়। নিঃসন্দেহে তাই। হাসান হাফিজ, আপনি বিজয় শব্দটা ব্যবহার তো করলেন, সেখানে এই যে 36 জুলাই, প্রতিটা বিজয়ই তো আসলে বিজয়, কারণ অনেক মানুষের রক্তের বিনিময়ে এই বিজয়গুলো অর্জিত হয়েছে। গণ অভ্যুত্থান আপনি যেটা বললেন যে এটা তো বারবার আসে না, অনেক বছর লেগে যায় একটা গণ অভ্যুত্থান হতে। সেই জায়গায় তাহলে আমরা বিজয় নিয়েও কেন একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাচ্ছি? একজন বলেই বসলেন যে আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। এই যে মানা না মানা, সেখানে একটা বিতর্কের তৈরি হওয়া, বা তিনি একটি ব্যাখ্যা দেবারও চেষ্টা করেছেন একটি গণমাধ্যমে গিয়ে, সেই ব্যাখ্যাটা নিঃসন্দেহে আপনি শুনেছেন, কতটা যৌক্তিক মনে হয়, কিংবা এই কথাটা উত্থাপনটাই কতটা যৌক্তিক মনে হয়? আমাদের অস্তিত্বকে তো আমরা অস্বীকার করতে পারি না। মুক্তিযুদ্ধের উপরে তো দেশটা দাঁড়িয়ে আছে, তাই না? একটা স্বাধীন দেশ, সেটার মধ্যে ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, মুক্তিযুদ্ধ পরবর্তী নেতৃত্বের মধ্যে অনেক গলদ আছে, সেগুলিরও কিন্তু আমাদের পর্যালোচনা করতে হবে, সেটার থেকে শিক্ষাটা নিতে হবে। কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করব কী করে, তাই না? কোনোভাবে তাইলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এখনও এইবারও যারা প্রাণ দিয়েছে, আপনি দেখেন আওয়ামী লীগ এমনই একটা ফ্যাসিস্ট দল, তারা এই 4-5 মাসে একটা ভুল স্বীকার করেন, একটা অনুশোচনা তাদের মধ্যে নেই, প্রায়শ্চিত্ত নেই, ভুল স্বীকার করছে না। এতগুলি প্রাণ গেল, তাই না? কাতরাচ্ছে এখনও কিন্তু আহত মানুষ হাজার হাজার, আপনি 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছে, 2,000-এরও বেশি প্রাণ দিয়েছে, কত বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়ে গেছে, কত শহীদ, সেগুলির হদিশ আমরা বার করতে পারবো না। তো এগুলি আওয়ামী লীগ কোনো রিয়েলাইজ করছে না এবং তারপরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তো সেখানে তো প্রত্যেককে এটাকে সচেতনভাবে এটাকে রুখে দিতে হবে এবং সেখানে আমি বলেছি সংযমের পরিচয় দিতে হবে, সেখানে যেন মব জাস্টিসটা না হয় এবং বিচার হতে হবে যারা অপরাধী, স্বচ্ছতার ভিত্তিতে গ্রহণযোগ্য একটা সেখানে তো আসলে ঐক্যবদ্ধ হতে হবে, যেটা আপনি স্পষ্ট করলেন। কিন্তু এরকম বিতর্ক তৈরি হলে সেই জায়গায় যে একতা বা একীভূত হওয়া কখনো কখনো হয়তো পিছিয়ে যায়। আমি আসতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে। এই প্রসঙ্গ থেকে আপনার কাছে আমি এটা জানতে চাই, এই যে বিজয় দিবস নিয়ে এক ধরনের বিতর্ক যদি তৈরি করবার চেষ্টা হয়, কিংবা জয় বাংলা স্লোগান হোক, বাংলাদেশের মানুষ জয় বাংলা স্লোগান দিবে না বাংলাদেশ জিন্দাবাদ দিবে বা অন্য কিছু ইনকলাব জিন্দাবাদ দিবে, নানান কিছু স্লোগান মানুষের মতো করে দিতে পারি কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে যদি কেউ জয় বাংলা স্লোগান দিয়ে ফেলে, একজন সিভিল সার্জনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, তাকে প্রশাসন থেকে ওএসডি করা হয়েছে, সেটা কতটা যৌক্তিক, এটাও একটু জানতে চাই। এবং সবশেষে যেটা এর সাথে যুক্ত করে জানতে চাই, যে এভাবে করতে থাকলে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে একদম নিজের মতো করে নেয়া, যে এটার কৃতিত্ব নিজের দাবি করা বা এই অর্জনটা একেবারেই তাদের মতো করে দাবি করা, যেটা তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলা যে সমালোচনাগুলো ছিল, সেখানে আরও আমরা তাদেরকে সাহায্য করছি কিনা? দেখুন, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম এবং মুক্তিযুদ্ধ একটা সশস্ত্র সংগ্রাম, এবং সবাই বলে আমাদের মুক্তিযুদ্ধ হলো 9 মাসের। কিন্তু আমি বলতে চাই, এই মুক্তিযুদ্ধের যে পটভূমি রচনা, সেটা তো দীর্ঘদিনের গণসংগ্রামের ভেতর দিয়ে, যেহেতু রাজনৈতিক এবং সামাজিকভাবে আমরা একটা জায়গায় যে উপনীত হয়েছিলাম, সেই কারণেই কিন্তু তার শীর্ষবিন্দু হিসেবে এই সশস্ত্র লড়াইয়ের ব্যাপারটা আমাদের জাতির সামনে উপস্থিত হয়েছে। দ্বিতীয় কথা, ইতিহাসে এই কথা বলা হয় বা আমরা এটা প্রমাণ পাই যে ইতিহাসের অগ্রগতি ইলেকট্রিক সুইচের মতো হয় না। সব কিছু ইমপারফেক্ট ছিল, একটা সুইচ দিলাম আর সব কিছু আলোয় ঝলমল হয়ে গেল, আর কোনো ত্রুটি বিচ্যুতি নেই। এইটা লাফিয়ে লাফিয়ে আঁকা বাঁকা পথে ইতিহাস কিন্তু প্রবর্তিত হয়। 3 নম্বর কথা আমি বলতে চাই, আগে আমি এটা বলে গেছি, আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি হলো আমাদের 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বলা হয়েছিল যে যেহেতু এইটা হয়েছে, সুতরাং আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ হিসাবে নিজেদেরকে গঠিত করে এই হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য এইভাবে একটা সরকার গঠন করছি, এবং তার উদ্দেশ্য হলো
সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই বিষয়গুলো যাতে নিশ্চিত হয়। এবং সেই ঘোষণার উপর ভিত্তি করে কিন্তু ৭২ সালের সংবিধান রচনা করা হয়েছিল। সেখানে ভুল ত্রুটি থাকতে পারে এবং সেগুলো আমরা সংশোধন করতে পারি, কিন্তু এই ইতিহাসের ধারাবাহিকতাকে নাকচ করা মানে হলো আমরা যে জাতির সামনে সবচেয়ে বড় অর্জন আমাদের মুক্তিযুদ্ধ, সেটাকে আমরা অগ্রসর করছি। এবং এটা সিম্পল লজিকের ব্যাপার। কোনো একটা বিষয় ঘটে যাওয়ার পরে আপনি যদি সেইটাকে নেগেট করেন, তার মানে কিন্তু আপনি তার পূর্ব অবস্থায় চলে যাচ্ছেন। আমাদের নেগেট করার তো বিষয় না। আওয়ামী লীগের ন্যারেটিভ খুব উদ্দেশ্য প্রণোদিত। তারা এক ব্যক্তির কেন্দ্রিক এই সমস্ত জিনিসটাকে দেখানোর চেষ্টা করছে। সেনাবাহিনীর কেউ কেউ বলার চেষ্টা করে যে আমরাই তো যুদ্ধ করেছি, আর পলিটিশিয়ানরা তো কিছু করে নাই, তারা তো কলকাতায় গিয়ে চা খেয়েছে। এইসব মিথ্যা বয়ান। কত পলিটিশিয়ান জীবন দিয়েছে, তার চেয়ে বড় কথা সাধারণ মানুষ জীবন দিয়েছে এবং অস্ত্র হাতে লড়াই করেছে। শুধু আমি তাদেরকেই মুক্তিযুদ্ধ বলবো তা না, এটা ছিল একটা জনযুদ্ধ। সমস্ত জনগণ কিন্তু এই মুক্তিযুদ্ধের সঙ্গে একাকার ছিল, শরীক ছিল, তার মতো করে সে করেছে। এখন এই উপলব্ধির বিরুদ্ধে যাওয়াটা হলো একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। কিন্তু আমাদের বুঝতে হবে মানুষ এত ক্ষেপে গেল কেন? জয় বাংলার উপরে, বঙ্গবন্ধুর উপরে, মুক্তিযুদ্ধের চেতনার উপরে কে দায়ী? আমি এই ষড়যন্ত্রকারী শক্তিকে দায়ী করব? তার চেয়ে বেশি দায়ী করব আওয়ামী লীগকে। আওয়ামী লীগ আমাদের এই অর্জনটাকে কলঙ্কিত করেছে, কারণ সেটাকে ব্যবহার করেছে এই দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা লুটপাট করে, যেটা হিসাব দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি সেটা শ্বেতপত্রের ভেতর দিয়ে সেটা। তাহলে পরে এবং প্রত্যেকটা অপকর্ম এইভাবে করা হয়েছে। আওয়ামী লীগের স্লোগান কি ছিল? ভেতরে বাইরে প্রকাশ্যে বলে নাই, কিন্তু তাদের দর্শনটা ছিল, রাষ্ট্র দর্শনটা ছিল উন্নয়ন লাগবে, উন্নয়নের জন্য স্থিতিশীলতা লাগবে, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা লাগবে। সরকারের ধারাবাহিকতা মানে কি? বারবার দরকার শেখ হাসিনার সরকার। তাই এখন আমি সংস্কার যারা করতে চায় তারা যদি বলে সংস্কার না করে আমরা যাব না, সেটা যত বছরই লাগুক, যত টাইম লাগুক, আমি বলবো তারাও তো ওই একই রকম কথা বলছে। বারবার দরকার সংস্কার পার্টির সরকার, এবং কিংস পার্টি গঠন করার চেষ্টা হচ্ছে, সবাই জানে। এবং এই সংস্কার এইভাবে যারা কথা বলে, শেখ হাসিনার যেমন জনগণের উপর কোনো আস্থা ছিল না, ওর জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা ছাড়া তার ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত রাখার আর কোনো উপায়হীন ছিলেন তিনি। এদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা লক্ষণ আছে, জনগণের উপরে বিশ্বাস নেই। আর জনগণের উপরে বিশ্বাস রাখো, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরাই ঠিক করবে কোথায় সংস্কার দরকার, কোথায় সংস্কার দরকার না, কি হবে না হবে, সমাজতন্ত্রটা কেন আমরা করতে পারছি না, সমস্ত কিছু তাদের উপরে ছেড়ে দিতে আপত্তি কোথায়? কিন্তু কতগুলো সংস্কার অপরিহার্য। সেই সংস্কারগুলো হলো ওই যে কথা হয়েছে, এই সরকারের নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে একটা অনির্বাচিত জনগণের কাছে জবাবদিহিহীন অবস্থা থেকে আমরা একটা নির্বাচিত জনগণের কাছে জবাবদিহি সম্পন্ন ব্যবস্থায় আমরা যেতে চাই। তাহলে সংস্কার শুধু দরকার যেগুলো অতি জরুরি করার জন্য যেটুক করা প্রয়োজন, তার বাইরে তার যেটুক ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা খুব ভালোভাবে করা উচিত, যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত, এবং ম্যান্ডেটের বাইরে যাওয়া উচিত না। বিলম্ব হলে পরে মানুষের মনে সন্দেহ জাগবে। এবং আমি একটা বিনীতভাবে পরামর্শ দিতে চাই, যত দিন যাবে আপনি যদি দীর্ঘায়িত করেন, তাহলে এই সরকারের দক্ষতা সম্পর্কে মানুষের তো অভিজ্ঞতা ইতিমধ্যে কিছুটা হয়ে গেছে, এইটা কিন্তু প্রশ্ন আরো বাড়তে থাকবে। এই জন্য তাড়াতাড়ি শব্দটার উপর জোর দিলেন। আমরাও তাড়াতাড়ি আবার আলোচনায় প্রবেশ করব, বিরতি শেষ করে। আমি তাড়াতাড়ি শব্দটার আমি বলতে চাই না,
জি, করে 1 মিনিট কমও না 1 মিনিট বেশিও না, যেটুকু দরকার সেটুকুই। ফিরছি। সম্মানিত দর্শক, বিরতি নিয়ে আমরা ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে সপ্তাহ জুড়ে রাজনীতি, এই শিরোনামে। সপ্তাহ জুড়ে রাজনীতিতে যে ধরনের বক্তব্য এসছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি, বা যে ধরনের আলাপচারিতা ছিল রাজনীতির মাঠে। ফিরবো আবারও আলোচনায়। আমি এই পর্যায়ে হাসান হাফিজ আপনার কাছে ফিরতে চাই, এবং আমরা অফেয়ারেও যে আলাপটি করছিলাম যে সংস্কার যেখানে শেষ করেছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সেই সংস্কারের যদি হয় যে অতি জরুরি মৌলিক সংস্কার, সেটাও যদি একদম প্রত্যেক স্টেক হোল্ডারদের সাথে আলাপচারিতার মধ্য দিয়ে সংস্কারের সেই প্রস্তাবনা বলি বা ভাবনা চিন্তা বলি বা সংস্কারের কার্যক্রমগুলো বলি, সেগুলো যদি না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে নির্বাচনের পরে নির্বাচিত সরকার সেগুলো আসলে কতটুকু আমলে নেবে, কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? নেওয়ার তো কোনো গ্যারান্টি নাই। যদি রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নেয় তাহলে তো এটা কোনো গ্যারান্টি নাই। তাদেরকে ইনভলভ করতে হবে প্রক্রিয়ার মধ্যে। 2-3 বার তারা বৈঠক করেছে, একদিনে যদি 10টা দলের সঙ্গে কথা বলে তাহলে তো আর হলো না, ইন্টারাকশনটা তো সেইভাবে হচ্ছে না। তো এটা করবে, শোনা যাচ্ছে যে রোডম্যাপ ঘোষণা হবে। মূল সংস্কারটা হচ্ছে ভোটার তালিকাটা, তাই না? নির্বাচন কমিশনের সংস্কার সেটাও প্রায় তৈরি হয়ে এসছে। বদিউল আলম মজুমদার সাহেব শিগগিরই রিপোর্ট দিয়ে দেবেন। তো আমার মনে হয় কি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত হবে বলে আশা করা যাচ্ছে আর কি। তো এটা যত দেরি করবে মানুষের মধ্যে তত সন্দেহটা বাড়বে, আমরা এখন পর্যন্ত সংশয়টা বাড়বে, প্রশ্নটা বাড়বে, তাই না? যতটুকু পেয়েছি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে যে 6টি যে কমিশন রয়েছে তারা সেই প্রস্তাবগুলো জমা দিলে তারপর সমস্ত রাজনীতিবিদদের সাথে এই বিষয়ে বসা হবে। তারা যে প্রস্তাব দিবে তাহলে কি সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে? সেইটার সামারিটা নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে নেগোশিয়েট করবে। 6টি, যেটার প্রধান হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সহসভাপতি হলেন ডক্টর আলী রিয়াজ। তো ডক্টর আলী রিয়াজের সঙ্গে গত পরশু দিনই আমি তার একটা ইন্টারভিউ করেছি কালের কণ্ঠের সম্পাদক হিসেবে। তো তাদের এখনো কোনো বৈঠক এখনো পর্যন্ত হয়নি, যেহেতু হাতে রিপোর্টগুলি পায়নি, হয়তো সেই কারণে হতে পারে। তো আমরা সেটার জন্য অপেক্ষায় থাকব। আমরা চাইবো যে অন্তর্বর্তী সরকার যেন সসম্মানে বিদায় নেয়, তাদের মধ্যে যেন কোনো কলঙ্কের ছাপ না পড়ে। তাদের দেশপ্রেম নিয়ে কোনো সংশয় নেই, তাদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু তাদের অদক্ষতার পরিচয় আমরা পাচ্ছি। এবং যত দিন যাবে সেটা যদি অদক্ষতাটা আরও বাড়তে থাকে, মানুষের কষ্টটা, সাধারণ মানুষের কষ্টটা যদি না কমে, তাহলে মানুষ যদি বলে যে আগেই ভালো ছিলাম, সেটা এর থেকে মর্মান্তিক তো কিছু হতে পারে না। কিছু হতে পারে না। সেক্ষেত্রে আরেকটি ব্যাপার অনেকে বলছেন যে সংস্কার কমিশনে যারা সদস্য, সেখানে সরাসরি রাজনীতিবিদদের 2-1জনকে রাখলে ভালো হতো। দেশের বাইরে থেকেও অনেককে এনে এই কমিশনের মেম্বার করা হয়েছে বা প্রধান করা হয়েছে। এই জায়গাটায় অনেকের এক ধরনের অভিযোগ রয়েছে। সেটার মধ্যে তো যথার্থ আছে বলে আমি মনে করি। অনেকগুলি সংস্কার কমিশন এত পরে গঠিত হয়েছে, সেগুলির হয়তো 2-3টা বৈঠকই হয়নি, তাই না? এগুলি তো অনন্তকাল ধরে চলতে পারে না। সংস্কারের নামে যে 2 বছর 3 বছর এটা থাকবে, তাই না? সেই আমরা দেখেছিলাম যে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সেটা প্রথম দিকে কিছু ভালো করেছিল, জনসমর্থনও ছিল, কিন্তু পরে তারা নিজেরাই বেড়ায় ক্ষেত খায় সেটা করেছিল। এবং তারপরে তো এমন একটা অবস্থা হলো, আর এই পতিত স্বৈরাচারী সরকার 3টা নির্বাচন এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত কিছু। শুধু নির্বাচন না, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গিয়েছে। তো এটাকে পুনর্নির্মাণের জন্য, এই ভগ্নস্তূপ থেকে দেশকে উদ্ধার করার জন্য, জাতিকে উদ্ধার করার জন্য সময় তো একটু লাগবে। তো আমরা আবার অসহিষ্ণুতাও আছে আমাদের মধ্যে, এটাও সত্য কথা। আমরা 5 মাসে একটা রাতারাতি রেজাল্ট একটা চাচ্ছি। 24 জন উপদেষ্টা ছিলেন, একজন মারা গেলেন হাসান আরিফ, এখন 23 জন। 23 জনের হাতে তো কোনো ম্যাজিক নেই যে তারা রাতারাতি কিছু করে ফেলতে পারবেন। তা আমাদের সহিষ্ণুতারও পরিচয় দিতে হবে, আবার তাদেরকেও বেশি দিন যেন দীর্ঘায়িত না করেন ক্ষমতা। সেক্ষেত্রে কি মনে হয় না যে একটা রোডম্যাপ নিয়ে কথা হচ্ছে, যদি সুনির্দিষ্ট সেরকম কোনো রোডম্যাপ থাকতো তাহলে এই অসহিষ্ণুতা বা অধৈর্য হবার যে ব্যাপারগুলো উঠে আসে সেগুলো কমে যেত? কিছুটা আভাস দিয়েছে যে ইলেকশনটা হবে। আগে সেনাপ্রধানও বলেছিলেন যে 18 মাসের মধ্যে হবে। তো আবার ডক্টর ইউনূসও বলেছেন যে নির্বাচন হবে শিগগিরই। তো আমার মনে হয় কি যে এই রিপোর্টগুলি হাতে পেলে তখন তারা একটা কংক্রিট একটা শেপ নেবে আর কি জিনিসটার। বা কিভাবে হবে সেটার জন্য আমরা অপেক্ষা করি, কিছুদিন অপেক্ষা করি। জি, মুজাহিদুল ইসলাম সেলিম, এই একই জায়গায় আপনাকেও শুনতে চাই, সংস্কার কমিশন নিয়ে যে এই ধরনের কথা যে না এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব একজন করে হলে ভালো হতো বিভিন্ন কমিশনে, তাহলে তারাও অনেক ধরনের পরামর্শ দিতে পারতেন বা এটার গ্রহণযোগ্যতা বাড়তো, আপনি মনে করেন কিনা? দেখুন, অনেকগুলো প্রশ্ন এটার সঙ্গে জড়িত। কনস্টিটিউশনাল রিফর্ম বলেন আর অন্যান্য মৌলিক জায়গায় রিফর্ম বলেন, আমার মতে
এবং দৃঢ়মত, সেটা করার মালিক হলো জনগণ। এই কথাটা আমরা ভুলে যাই, এবং আমরা না করলে আর কেউ করতে পারবে না। সুতরাং এইটার ভিতরে কিন্তু সুপ্ত হয়ে রয়েছে বেনোভেলেন্ট ডিক্টেটরের একটা চিন্তা, এবং সেই চিন্তা থেকেই সুপ্রিমো কালচার। এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যে গণতন্ত্র নেই, এটা সবাই জানে। সবাই অভিযোগ করে যে এত সংস্কার করছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার করতে হবে। কোনো কিছুই সম্ভব হবে না যদি জনগণকে ইনভলভ নিয়ে করে আমরা এটা না করি। টেম্পোরারি করতে পারবেন, কত অর্ডিন্যান্স করে কত কিছু চেঞ্জ করা হয়, ওগুলো থাকে কোনো সময় যদি জনগণ এটা না করে। এমনকি পার্লামেন্টেরও কিন্তু কনস্টিটিউশন নিয়ে যা ইচ্ছা তা করার সুযোগ নেই। অনেক সময় পার্লামেন্টে বক্তৃতা দিত, একজন নারীকে পুরুষ এবং পুরুষকে নারী বানানো বাদে পার্লামেন্ট যা ইচ্ছা তাই করতে পারে। খুব মিথ্যা কথা, ভুল কথা। পার্লামেন্ট ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন ইজ নট দ্য ক্রিয়েশন অফ দ্য পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট কনস্টিটিউশন এবং তার মূল ভিত্তি সেইটাকে নাকচ করার অধিকার নাই, যেটা আমরা 71 সালে ওই যে আমি বললাম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেইটার ভিত্তিতেই কিন্তু সরকার গঠন করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। তার পরবর্তী পর্যায়ে যে ব্যত্যয় হয়েছে, এবং গুরুতর ব্যত্যয় হয়েছে, আমরা কোথায় যেতে চেয়েছি চলে গেলাম কোথায়। এবং আমাদের যে হোল ব্রিটিশ আমলের পেনাল কোড, পাকিস্তান আমলের পেনাল কোড, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, সমস্ত কিছুই অব্যাহত থাকলো। ভুলে গেলে চলবে না। 71 সালের 16ই ডিসেম্বর পর যখন তাজউদ্দিন সাহেব প্লেনে করে কলকাতা থেকে এখানে আসলেন, আসার পরে তিনি ঘোষণা দিলেন যে এই রাষ্ট্র পরিচালনা করবে আমাদের মুক্তিযোদ্ধারা। আমি সমস্ত জায়গায় ক্যাম্প গড়ে তুলছি, মুক্তিযোদ্ধারা নাম এখানে লেখান, লিস্ট করেন, এবং আপনাদের ভেতর থেকে ডিসি হবে, আপনাদের ভেতর থেকে এসপি হবে, আপনাদের ভেতর থেকে ব্যাংকের পরিচালক হবে, আপনাদের ভেতর থেকে সৈনিক হবে, পুলিশ হবে, সমস্ত কিছু এদেরকে দিয়ে করা হবে। বঙ্গবন্ধু ফেরত এসে সেই আদেশ বাতিল করে দিলেন। দিয়ে আমরা বলেছিলাম রেভলিউশনারি প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করেন, এটা না করে উনি পার্লামেন্টারি সিস্টেমে চলে গেলেন। তার মানে কন্টিনিউটি অফ দ্য ওল্ড প্রসেস সেইটা অগ্রাধিকার পেল রাদার দ্যান ডিসকন্টিনিউটি অফ দ্য সিস্টেম। তার মানে কি দাঁড়ালো? সেই পাকিস্তানি আমলের ব্যবস্থাগুলো আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও অবধারিতভাবে সেইটা কিন্তু আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা, এবং নিষ্ফল আস্ফালন। বঙ্গবন্ধু বলতেন যে চারদিকে দেখি চাটার দল, আর তিনি আমাকে বলেছে, আমি অন্য জায়গায় ইয়েতে বলি নাই। আমি তখন ডাকসুর ভিপি, আমাকে বললো সেলিম আসো আসো, অনেক কথা আছে তোমার সঙ্গে। এইমাত্র আমি অ্যাবান্ডন কারখানাগুলো সই করে দিয়ে আসলাম ন্যাশনালাইজেশনের। আরও বড় কথা বলে হাসতে হাসতে বলল, সমস্ত অফিসারদের ডেকে নিয়ে আমি বলেছি আমার আওয়ামী লীগের কর্মীরা জেল খেটেছে, কষ্ট করেছে, তাদের দিকে একটু দেখেন, ব্যবসা বাণিজ্য একটু দিয়ে। ওই যে ব্যবসা বাণিজ্য দিয়েন বললেন, লাইসেন্স পারমিট, এক হাতে লাইসেন্স নিয়ে আর এক হাতে বিক্রি করে নব্য ধনিক, লুটেরা শ্রেণী তৈরি করা, এবং সেই নব্য ধনিকের ভেতর থেকে লুটেরা ধনিক শ্রেণী তৈরি হলো। তো যখন আপনি একটা সিস্টেম করলেন যেটা দিয়ে রাজনৈতিক ত্যাগী কর্মীরাও তখন লোভে পড়ে বা বাস্তব পরিস্থিতিকে তারা মূল্যায়ন করলো এইভাবে যে স্বাধীনতার সুফল পেতে হবে। আমাকে একজন এমপি একটা বক্তৃতা, আমি অবাক হয়ে শুনলাম তার বক্তৃতা, আমিও ছিলাম সেখানে বক্তা হিসেবে। তিনি বললেন যে এই লুটপাটের কথা বলা হয়, এগুলো তো বলা নিরর্থক, স্বাধীনতার সুফল সকলের কাছে যেতে হবে, সেই সুফল যদি আমি নেই এটাকে লুটপাট বলেন কেন? এখন যেমন বৈষম্য বিরোধী আন্দোলনকে আমি যদি ইন্টারপ্রেট করি এইভাবে যে এক পক্ষ লুটপাট করেছে আরেক পক্ষ করতে পারে নাই, এই বৈষম্য দূর করতে হবে। পাবলিক ডিম মারবে, পচা ডিম মারবে। আসল বৈষম্য হলো 99 ভাগ বনাম 1 ভাগ। আজকে কৃষকের সর্বনাশ, আজকে দ্রব্যমূল্যের ফলে মানুষ দিশাহারা হয়ে গেছে। গ্রামে
গ্রামে বেগুন বিক্রি হয় 5-6 টাকায়, ঢাকায় আমরা কিনি 60 টাকায়। মধ্যস্বত্বভোগীদের এইটা বদলাইতে হবে না? পারছে না না তো বদলাইতে systemটাই বদলানো বদলাতে ট্রেডিশনাল হবে। পথে হবে না তো, র্যাডিক্যাল স্টেপস নিতে হবে। উৎপাদকের সমবায় করেন, ক্রেতার সমবায় করেন, সরাসরি মার্কেটিং করেন, নো মিডলম্যান বিজনেস। র্যাডিক্যাল চিন্তা করতে হবে এবং সেই পরিকল্পনা নিয়ে কাজের ভেতরে যেতে হবে। ডোন্ট গো আফটার কিংস পার্টি, পাগল হয়ে গেছে। এবং একটা নোটিশ দিয়েছে, দেখেন জি, আমার খুব অবাক লাগলো, তারা একটা বিবৃতি দিয়েছে যে ইউনিয়ন পরিষদ লোকাল বডির যারা, তারাও আমাদের এই দলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার মানে রিহ্যাবিলিটেশন অফ আওয়ামী লীগ ইন দ্য নেম অফ কিংস পার্টি। সেইটা পরে অবশ্য তারা প্রশ্ন উঠেছে, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। এই জায়গাটা হাসান হাফিজ আপনাকে একটু শুনি, কারণ অনেকে একদম সরাসরি এই প্রশ্নটা তুলেছে যে যারা তারাও একটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে যে অনেকে তো স্বতন্ত্র ছিল, যারা আওয়ামী লীগ করে নাই তারাও এরকম স্থানীয় সরকার পর্যায়ে জিতে এসেছে, কিন্তু তারা যেভাবেই হোক না কেন কাজ তো করেছে, শেখ হাসিনার হাতকেই শক্তিশালী করেছে, এই সমালোচনাটা রয়েছে। তাহলে তাদেরকে কি করে এখন আবার তারা পুনর্বাসনের চিন্তা করছে? অবশ্যই, এটা তো কোনো সন্দেহ নাই। নানান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুনর্বাসনের নানানভাবে চেষ্টা করছে। জাতীয় পার্টির মাধ্যমে বলেন, সংখ্যালঘু কার্ড দিয়ে বলেন, আনসার লীগের কথা দিয়ে বলেন, প্রশাসনে বিদ্রোহ, গার্মেন্টস খাতে অস্থিরতা, চক্রান্তের পর চক্রান্ত, এই জর্জরিত হয়ে আছে এই সরকার, কিন্তু আসলে সেভাবে সুস্থিরভাবে কাজ করতে পারছে না। তো এগুলিকে উন্মোচন করতে হবে, উদ্ঘাটন করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কঠোরভাবে আনতে হবে। উনি যেটা বললেন রেডিক্যাল, যেটা, তবে চেষ্টা তারা করছে। এই যে ট্রেন চালু করেছিল, স্পেশাল ট্রেন সবজির, কিন্তু সেটার মধ্যে দেখা গেল যে কেউ সেভাবে পার্টিসিপেট করছে না, আসলে মোটিভেট করা যাচ্ছে না জনগণকে সেভাবে। দরকার কিন্তু এই জন্যই কিন্তু নির্বাচিত সরকারটা দরকার। তাদের স্তরে স্তরে কর্মী বাহিনী থাকে, কোনো একটা সিদ্ধান্ত নিলে স্তরে স্তরে সেটা বাস্তবায়ন হয়, ধাপে ধাপে সেটা আমরা দেখতে পাই যে নজরদারি থাকে, সচেতনতা থাকে, কিন্তু এই সরকারের তো সেই কাঠামোটা নেই। ফলে তারা একটা সাময়িকভাবে একটা কিছু করতে পারবে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান তো দিতে পারছে না তারা, সেটা প্রমাণিত হয়েছে। এবং আর যত দিন যাবে এই ব্যর্থতাটা আরো প্রকটতর হতে থাকবে। এটা তো হতে থাকবে। আরেকটি বিষয় একটু উত্থাপন করতেই চাই, যেমন একজন সমালোচনায় বলেছে যে আমাদের তো চিফ অ্যাডভাইজার, তিনি তো বলেছেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করতে পারেন, আপনারা করবেন। এই কথা যখন প্রধান উপদেষ্টা বলে, কিন্তু তারপর দেখা যায় যে বিভিন্ন পর্যায় থেকে কোনো কথা বলতে গেলে এক ধরনের বাধা আসে, নানা ধরনের হুমকি আসে বা তাকে অপদস্থ করা হয়। সেই জায়গায় তাহলে কি বাক স্বাধীনতা নিশ্চিত হলো কিনা? সেটা তো একটা বাধাগ্রস্ততা আছেই। আপনি যদি দীর্ঘদিন খাঁচায় বন্দি থাকেন, আপনাকে যদি খাঁচার দরজাটা খুলে দেওয়া, আপনি তো উঠতে পারবেন না সেইভাবে, তাই না? এই রকম অবস্থা আমাদের হয়েছে। এত দিনকার নিষ্পেষণ, নিপীড়ন, নিগ্রহ, তারপরে লুণ্ঠন, দমন, পীড়ন, সেগুলির কারণে আমরা একটা ট্রমার মধ্যে আছি। ট্রমাটা কাটতে একটু সময় লাগবে আমার ধারণা। এবং এখানে রাজনৈতিক দলগুলি, বারবার আমি সেই কথাটাই বলবো, নির্বাচিত রাজনৈতিক সরকারই পারে এইগুলি সমাধান করতে, এবং সেটার জন্য ধৈর্য ধরতে হবে। এখন ধরেন একটা নির্বাচন হলো, এই ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে হলো, স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে হলো, আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য হলো, কিন্তু তারপরে কি আমরা একটা স্বর্গীয় পর্যায়ে পৌঁছে যাব? আমি মনে করি না। সেটা বেশ কয়েকটা নির্বাচন হতে হবে, তারপরে ধীরে ধীরে এটা ক্রিস্টালাইজড হবে, তারপরে আমরা একটা পারফেকশনের দিকে যেতে পারবো। রাতারাতি কিছু হবে বলে আমরা আশা করতে পারি না। রাতারাতি কোনো ধরনের বৈষম্য দূর হবে না, বা যে একদম এটার জন্য ধৈর্য ধরতে হবে। এবং আবার এটাও ঠিক যে ধৈর্যের নামে আবার যেন কালক্ষেপণ না করে আমরা যেন আবার নতুন সিন্দাবাদের দৈত্যের মতো না হয়ে যাই, সেটা যেন না হয়ে যায়। মুজাহিদুল ইসলাম সেলিম, সেখানেই কিন্তু মানুষের সংখ্যা, সেই সাধারণ মানুষের সংখ্যা এখনো রয়েছে, যে আমরা সেই আপনি যেটা বললেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেগুলোও বিভিন্ন সময় কিন্তু যার জন্য একদম কৃষক ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে, কিন্তু আমরা সেইটা পাইনি 53 বছরে। এই আলাপটা রয়েছে। পাশাপাশি আবার এই 24-এর গণ অভ্যুত্থানের পর পাবো কিনা একটা বড় প্রশ্ন রয়েছে, আপনার কাছেই শুনবো, কিন্তু বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আরেকটি বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে সপ্তাহ জুড়ে রাজনীতি, এই শিরোনামে। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম, আপনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা।
বুকের তাজা রক্ত ঢেলে দেয়াটা এত সহজ কাজ না। যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, 1971 সালের কথা বলছি, 2024-এর কথা বলছি, কিন্তু সেই স্বপ্নগুলো কিন্তু আমরা বাস্তবায়িত হতে দেখিনি। 1971 সালের আগে যারা মুখ বা থেকে শুরু করে, আমি যদি সেই একদম 47-এর পর থেকেই বলি, এবং তারপর ধারাবাহিকতার ভিত্তিতে এসে 71 সালে সেই স্বাধীন সার্বভৌম দেশ পাওয়া মানুষের স্বপ্ন ছিল, স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল। বৈষম্য নিরসনে সেই স্বপ্ন মানুষের বাস্তবায়িত হয়নি। মানুষ এখন শঙ্কা করছে 24 সালের পরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হবে নাকি কোথাও গিয়ে আটকে যাবে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু হেগেল বলে গেছেন ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সুতরাং বারবার এই ঘটনা ঘটতে থাকে। বাঙালি বীরের জাতি, আমরা সাহসের সঙ্গে লড়াই করে বড় বড় ঐতিহাসিক বিজয় অর্জন করি, কিন্তু আমরা দুর্ভাগা জাতি, আমরা বিজয় অর্জন করি, বিজয় ধরে রাখতে পারি না। অনেকগুলো কারণ, তার ভেতরে একটা প্রধান কারণ হলো রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে এই ঐতিহাসিক বিবেচনাটা সবসময় কার্যকর করতে পারে না এবং জনগণের চেতনা একসঙ্গে বিকশিত হয় না। তার একটা অগ্রবর্তী অংশ তারা দাবি করে বসে থাকে যে আমি তোমার মুখপত্র, কিন্তু আমরা জানি জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। মানুষ যতদিন এই শিক্ষাটা পরিপূর্ণভাবে আত্মস্থ না করছে, আমরা কিন্তু কোনো নিশ্চিত গ্যারান্টি দিতে পারবো না। আমি ইউনূস সাহেবকেও বলেছি যে আপনি মনে করেন না যে আপনি যা ইচ্ছে তাই করবেন, আর মানুষ নাকে তেল দিয়ে ঘুমায় বসে থাকবে। হাসিনার কাছে বর্গা দিছিল, খালেদার কাছে বর্গা দিছিল, আপনার কাছে বর্গা দিল, বা আমার কাছে বর্গা দিল, জমি আর ফসল আমি তুলে দেব, আপনারা আহম্মক, আপনারা পাহারায় থাকবেন, এবং ইউনূস সাহেব আপনাকেও কিন্তু জনগণ পাহারায় রাখবে। এবং সবার ভেতরে ভাব যে আমি করেছি। মাস্টার মাইন্ডটা কে, মেটিকুলাসলি প্ল্যান কে করেছিল? সবাই নায়ক সাজার চেষ্টা করছে। এই গণ অভ্যুত্থানের আসল নায়ক হলো জনগণ। সেই কথাটা ভুলে গেলে পরে বারবার আমরা ভুলে যাই এবং বারবার আমরা কিন্তু ঠকি। আরেকটা হলো খালি নেতা বদলাতে তো হবে না, বা দল বদলালে তো হবে না, ব্যবস্থাকে বদলাতে হবে। ব্যবস্থাটা যদি শোষণমূলক হয় তাহলে আপনি সেখান থেকে কিন্তু জনগণের আকাঙ্ক্ষিত ফসল তার কাছে কোনোভাবেই দিতে সক্ষম হবেন না। এখন বলা হয় এগুলো করতে হলে তো অনেক সংস্কার লাগবে। আমি বলে এসেছি সংস্কারের দায়িত্বটা মানুষকেই দিতে হবে। এখন বলে যে রোডম্যাপ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার সময় আমি বলেছি যে দেখেন কতদিন থাকতে হবে। আপনি তো শ্রমিক আন্দোলন করেন নাই, শ্রমিকদের ভেতরে দুই রকম নিয়ম আছে, একটা বলে টাইম রেট, আরেকটা বলে পিস রেট। টাইম রেট মানে হলো এত ঘন্টা কাজ করি, বা 6 মাস কাজ করি, বা 6 বছর কাজ করি, বা আর পিস রেট হলো 10টা শার্ট বানায় দিবা 2 ঘন্টায় পারলে 2 ঘন্টা, 1.5 ঘন্টায় পারলে 1.5 ঘন্টায়। আপনার হলো নির্দিষ্ট কতগুলো কর্তব্য, এই কর্তব্যগুলো নিখুঁতভাবে করতে হবে এবং যত দ্রুত সম্ভব করতে হবে, ব্যাস, সিম্পল ব্যাপার। এর বাইরে সময় গ্রহণ করা একেবারেই ঠিক হবে না। এবং আমরা দেখেছি যে বারবার আমরা দেখতে পাই একটা কথা, আপনার অন্য একটা টিভি অনুষ্ঠানে হয়তো আপনার মনে থাকতে পারে, এই কথাটা আমাদের সমস্ত জনগণের মনে রাখা উচিত, বিশেষ করে রাজনীতিবিদদের। রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক নয়। সুতরাং সময় ক্ষেপণ অন দ্য বেসিস অফ দ্য ওল্ড সিস্টেম, কেন সংস্কার তো আপনি এখনো করেন নাই। ওই জন্য সংস্কার করার অন্তর্বর্তীকালীন প্রক্রিয়াটা যদি দীর্ঘায়িত করা হয় তাহলে স্বাস্থ্য সংক্রামিত হবে না, রোগ সংক্রামিত হবে বেশি। এই জন্য আপনি মানে যতটুকু সময় দরকার বলছিলেন যে যথাযথ বা যথার্থ সময় যতটুকু দরকার, এবং পুরানো সব ব্যবস্থা নিরসনের কথা বলছেন। সেক্ষেত্রে সিপিবি, আমি যদি ভুল না করি, চীনের যে প্রতিনিধি দলের সাথে দেখা করে তারা সেখানে যে কথাগুলো বলেছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার ব্যাপারে তারা আবারও জোর দিয়েছে এই আলাপচারিতায়ও। সেটা কি বাংলাদেশের জন্য কতটা ভালো হবে? না না, এটা তো ভালো। তবে
যে রিপোর্টটা এসেছে এটা হলো খুব আংশিক। জি, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য অনেক কিছু করতে হবে। ফার্স্ট হলো ডেমোক্রেটিক পরিবেশ দরকার, মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা দরকার, বাক ব্যক্তির স্বাধীনতার নিশ্চয়তা দরকার, সংবাদপত্রের স্বাধীনতা দরকার, এইগুলো নিশ্চিত করতে হবে। সেকেন্ড, কনসার্নিং ইলেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করতে হবে। 2 নম্বর হলো পেশি শক্তির দাপট থেকে মুক্ত করতে হবে। 3 নম্বর হলো প্রশাসনিক কারসাজি, মানুষের ভোটের দরকার নেই, পোলিং যে কি বলে প্রিসাইডিং অফিসারকে হাত করতে পারলেই হয়ে গেল। এবং সাম্প্রদায়িকতা এবং আঞ্চলিকতার সুরসুরি দিয়ে মানুষের বিবেক বুদ্ধিকে আজকে একেবারে পেছনে ফেলে তাকে একটা আবেগের ভেতর দিয়ে তার কাছ থেকে সম্মতি আদায় করা, এইগুলো থেকে নির্বাচন ব্যবস্থাকে মুক্ত করতে হবে। এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তো শুধু আমরা না, আমরা ইন্ট্রোডিউস করেছি প্রথম, আমি নিজে এটা করেছি। আচ্ছা দেখেন, কোনো কিছুই কি আমরা পাই না, তার কারণ কি? 3 জোটের রূপরেখা আমরা করেছিলাম। জি, আমি সময় থাকলে 3 জোটীয় যে রূপরেখা সেটা নিয়ে কথা বলবো। একটা সেন্টেন্স আমি খালি বলবো। ওইখানে একটা ঘোষণা ছিল আফটার দ্য ফল অফ এরশাদ, যে আমরা এই জোটগুলো আগামী 2 বছর পরস্পরের স্বার্থ রক্ষার চেয়ে স্বৈরাচারের আবর্জনা পরিষ্কারের কাজে নিয়োজিত থাকিব। কিন্তু এরশাদের পতনের পর কে কার আঁচলে বেশি করে আবর্জনা বাঁধবে সেইটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। সেই 3 জোটীয় রূপরেখা কেউই পরবর্তীতে মানেনি। আমি আসি আপনার কাছে, হাসান হাফিজ এইবার কি হবে কেউ নিশ্চিত করে বলতে পারে না। টানাটানি চলছে 10 দিক থেকে, শেষ পর্যন্ত কোথায় এটা উপনীত হবে অনিশ্চিত। কিন্তু একটা জায়গায় নিশ্চিত করা সম্ভব, যদি জনগণ সাহসী পাহারাদার হয়ে যদি সমস্ত বিষয়টাকে তদারকি, সেটা আপনি বলেছেন যে বর্গা দিলেও সে কিন্তু দেখভাল করছে যে ফসলের ব্যাপারটা। আমি হাসান হাফিজ আপনার কাছে আসি। সপ্তাহ জুড়ে রাজনীতি, যেহেতু সপ্তাহ শেষে এসে আরেকটি বক্তব্য যেটা জনমনে এক ধরনের নাড়া দিচ্ছে এবং জানতে চেষ্টা করছে মানুষ যে এটার মধ্যে আবার কি লুকায়িত রহস্য রয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা আমি উদ্ধৃতি করে বলছি, রুহুল কবির রিজভী যেটা বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে। উনি এরকম একটি বক্তব্য দিয়েছেন। এই জায়গা থেকে মানুষ চিন্তা ভাবনা করছে। কিছু আলামত তো স্পষ্ট হচ্ছে যে একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা চলছে, তারা সফরও করছে সারা দেশে। আবার জিজ্ঞেস করলে বলা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল করব না। তো এগুলি একটু সময় গেলে একটু কিছুদিনের মধ্যে সেটা তো দল গঠন, কিন্তু নির্বাচিত কারা হবে সেটাও যদি নির্ধারণ করে দেয়, এই জায়গাটা জোর দিচ্ছে মানুষ। গোয়েন্দা সংস্থা যদি আগেকার মতোই বিহেভ করে তাহলে তার পরিবর্তনটা কিসের হলো? গোয়েন্দা সংস্থার মধ্যেও তো সংস্কার প্রয়োজন, তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। তো আগের মতো করলে তো হবে না। এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, কথা বলতে দিতে হবে, তাই না? এবং সেখানে যেই যৌক্তিক কথা আছে সেগুলিকে গ্রহণ করতে হবে। গোয়েন্দা সংস্থার এখানে তো নাক গলানোটা ঠিক হবে না। রাজনীতির মতো করে চলবে, জনগণ সেটা ঠিক করবে কাকে নির্বাচিত করবে কাকে করবে না। ভোট আসবে, সেখানে দেখা যাবে, তাই না? এখানে তো উপর থেকে চাপিয়ে দেওয়ার কিছু নেই। তাহলে তো আর আগের সঙ্গে পার্থক্যটা রইল কি? সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এরকম আছে, লক্ষণটা আছে, এবং এটা দুঃখজনক এবং এটা অমঙ্গল সূচক। এটা আমরা চাইবো না। ছাত্ররাও পরিষ্কার বলে দিয়েছে আমরা সেনা শাসন চাই না, স্পষ্ট বলেছে তারা। এবং ছাত্রদের কিন্তু তাদের ভুল ত্রুটি হচ্ছে কিছু, কিন্তু ছাত্ররা কিন্তু ওয়াচডগ হিসেবে আছে। 4 কোটি তরুণ এখনও আছে, রাজপথে আছে, এবং তারা কিন্তু কোনো ক্ষেত্রে যে যত ষড়যন্ত্র হয়েছে অনেকগুলি তারা ব্যর্থ করে দিয়েছে। কিন্তু তাদের মূল কাজ পড়াশোনা করা এবং নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদেরকে গড়ে তোলা। কিন্তু এখনও কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলি সামনে আছে। যেহেতু আমি বলেছি প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে, আসল লক্ষ্যটা কিন্তু আমাদের সামনে। এটাকে টেকসই করা, এটাকে সংহত করা, একটা স্থায়ী রূপ দেওয়া। যে আমরা একটা বিশ্বে বাহবা পেয়েছি, ঠিক আছে, কিন্তু সামনে তো আমরা যদি আবার ব্যর্থ হয়ে যাই, আবার যদি সেই ক্ষেত্রে আমরা আবার রেকর্ড করে ফেলি, তাহলে তো সেটা খুব মর্মান্তিক হবে। তো ছাত্রদেরকে সেইভাবে আমাদেরকে গাইড করতে হবে, অভিভাবকদের করতে হবে, রাজনীতিবিদদের করতে হবে, শিক্ষকদের করতে হবে, পড়াশোনাটাও করতে হবে। এখন তাদের উপরে অতিরিক্ত দায়িত্ব একটা চেপেছে এই সংস্কারটাকে ধরে রাখার জন্য, এই পরিবর্তনটাকে সংহত রূপ দেওয়ার জন্য। ফলে একেবারে হতাশ হওয়ারও কিছু দেখি না, আবার
উজ্জ্বল আশাবাদেরও এমন কিছু দেখছি না। এমন একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে, ক্রান্তিকালের মধ্যে দিয়ে, ক্রান্তিকাল শব্দটা শুনে আসছি আমরা সেই ছোটবেলার থেকে, এই ক্রান্তিকাল আর আমাদের কাটে না। আশা করি এইবার হয়তো কাটবে। একটা সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছে সেটার একটা ইতিবাচক ফল আমরা দেখতে পাবো। এখানে প্রত্যেকের ভূমিকা আছে বলে আমি মনে করি। 18 কোটি মানুষের প্রত্যেকের দায়িত্ব আছে। 23 জন উপদেষ্টা পারবে না এমন কিছু করতে। তারপরে এই রাজনৈতিক দলগুলিরও কিন্তু অনেকগুলি সংস্কারের প্রয়োজন আছে। নির্বাচন বিধি ব্যবস্থা, উনি যেটা বললেন, ব্যবস্থা বদলাতে হবে, অবশ্যই বদলাতে হবে, নাহলে তো কোনো লাভ নেই। আগে একটা ইলেকশন হবে আগের মতো, তারপরে আবার আর একটা দল আসবে, সেটা স্বৈরাচারী হয়ে উঠবে। এইটার জন্য তো ছাত্র জনতা প্রাণ দেয় নাই, তাই না? এটা আমাদেরকে সচেতনভাবে এটাকে ওয়াচডগ হিসেবে আমাদের এটা দেখতে হবে, নজরদারির মধ্যে রাখতে হবে, সাম্প্রদায়িকতা দূর করতে হবে। আমরা অবশ্যই আবহমান কাল ধরে আমরা একটা অসাম্প্রদায়িক দেশ, কিন্তু আমাদের এটাকে কালার দেওয়ার চেষ্টা করছে পাশের দেশ, এবং শেখ হাসিনা ভারতে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন, সেটাও দুঃখজনক। এই সম্পর্কের টানাপোড়েন একটা চলছে। আমরা বন্ধুত্ব চাই, সমতার ভিত্তিতে চাই, ন্যায্যতার ভিত্তিতে চাই, পারস্পরিক শ্রদ্ধাশীলতার ভিত্তিতে চাই। তো সেটা যতদিন না ভারত বুঝতে পারবে, ততদিন ভারত শুধু আমাদেরই ক্ষতি করছে না, তাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে। সেটা তারা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে ততই মঙ্গল। তারা যতটা তাড়াতাড়ি সেই অনুধাবনের জায়গাটায় দাঁড়াবে। মুজাহিদুল ইসলাম সেলিম, মোটামুটি শেষের দিকে চলে এসেছি, যেহেতু আপনি এখানে কি বলবেন? কারণ যদি সেই চাপের কথাও বলি, আমাদের অভ্যন্তরীণ তো নানান ধরনের চাপ আছে, সেখানেও আমাদের শক্ত হাতে সেটা সামলাতে হবে। আবার যদি বলি ভূ রাজনীতির জায়গাটা তো চাপ রয়েছে। দেখুন, সময় বেশি নাই, ছোট ছোট করে বলছি। আমরা একটা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। 16 বছরে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসনের অবসান, এবং প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাধ্য হয়েছে পালিয়ে যেতে। এই বিজয়কে সংগত করতে হবে, পিছপা যেতে না হয়, এবং যাতে আবার এই ফ্যাসিস্ট স্বৈরাচার এবং তার ব্যবস্থা যাতে আবার এই দেশে না গেড়ে উঠতে পারে। কিন্তু আন্তরিকভাবে বলছি, জয় করে তবু ভয় কেন মর যায় না, রবীন্দ্রনাথের একটা গান আছে। আমি কিন্তু সংশয় তবুও যাচ্ছে না, কিন্তু তবুও আমি বলবো সাহসের সঙ্গে বিজয়কে সঙ্গত করুন। 2 নম্বর আমি বলতে চাই, সঙ্গত করতে হলে নজরুলের কবিতা, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। মানুষের ভাত কাপড়ের সমস্যা পেন্ডিং রেখে এই সমস্যা তুমি সহ্য করো। হাসিনা বলতো বার্থ পেইনস অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের প্রসব বেদনায়। এখন গণতান্ত্রিক সংস্কারের প্রসব বেদনা বলে মানুষকে যদি ক্ষুধার্ত রাখে, মানুষ এটা মানবে না, মানুষ সন্তুষ্ট হবে না তাতে। অসৎ পথে কোনো সৎ লক্ষ্য অর্জন করা যায় না। আমরা গোয়েন্দা সংস্থায় যে সমস্ত করছে, এটা তো ওর প্যাটার্ন। কে নির্বাচনে জিতবে সেইটার স্ট্যাটিস্টিক্স নামা গোয়েন্দা বিভাগের কি মাথা ব্যথা হলো। এবং রাজনৈতিক দলের ভেতরেও এই জিনিসটা আছে। রিয়েল ডেমোক্রেসি, রিয়েল ইলেকশন, সেটাকেই আমি বলবো যখন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে তার ক্যান্ডিডেট জেতার জন্য প্রস্তুত থাকে, পরাজয়ের জন্য প্রস্তুত থাকে। আর শুধু জেতার জন্য যদি প্রস্তুতি নেয় এককভাবে, তাহলে পরে এটা আপনার জনগণের উপরে পরাজয়ের জন্য রেডি না থাকলে সেই জিনিসটা হবে না। এই অবস্থায় কেউ মাইন্ড করতে পারে, কিন্তু মানুষের কাছ থেকে আমি শুনি এই কথা। সব সরকারকে দেখেছি, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এবং সব শালাকে দেখেছি। এটা খারাপ শব্দ ব্যবহার না, এটা বলছি, নৌকা লাঙ্গল পাল্লা শীষ, সব সাপেরই দাঁতে বিষ। ঠিক আছে, দরকার নেই। আমরা যারা বামপন্থী, আমরা অনেক ভুল করেছি, অনেক বুর্জুয়া দলের উপরে নির্ভর করে চলেছি। সেইটা দূর করে আমরা একটা নয়া যুক্ত ফ্রন্ট গঠন করে সেইটাকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, এটা আমাদের পরিকল্পনা। কিন্তু সিদ্ধান্ত নিবে জনগণ, সিদ্ধান্ত জনগণ নিবে। আর যদি সেই প্রতিশ্রুতির জায়গাটাও রাজনীতিবিদরা প্রতিশ্রুতিবদ্ধ না হতে পারে, তাহলে ওরকম 3 জটিল যে রূপরেখা, এরকম অনেক রূপরেখা এসেও সেই রূপরেখা আমাদেরকে সামনের কোনো ভালো রূপ দেখাতে পারবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে, হাসান হাফিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে থাকবার জন্য। সপ্তাহ জুড়ে রাজনীতিতে নানান ধরনের বক্তব্য যাচ্ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কি ঘটছে সেটা নিয়ে আলোচনা করলাম। নিঃসন্দেহে আমরা আবারও ফিরব আপনার মতের আয়োজনে। শনিবার থেকে বৃহস্পতিবার রাত 10টায় প্রচারিত হয় আপনার মত। অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার ফিরব। দেখতে চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়।